5.2 এর আমরা উদাহরণ থেকে শুরু করি। তো উদাহরণ 8 নম্বরটা আমরা একটু দেখি। উদাহরণ 8 নম্বরে বলছে হচ্ছে, আচ্ছা শুরু করার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টার অঙ্কগুলো মেনলি হচ্ছে এর আগের চ্যাপ্টারের মতো নেই, বাট এই চ্যাপ্টার অঙ্কগুলোতে যেটা হবে সেটা হচ্ছে মাঝে মাঝে এরা স্কোয়ারের মান আসবে। এর আগের চ্যাপ্টারে কোনো স্কোয়ারের মান আসে না, আমার জাস্ট এক্সের মান আসছিল, এক্স থেকে হচ্ছে পুরোটা মান বের করছিলাম। এখানে দেখা যাবে হচ্ছে স্কোয়ার দিয়ে মান আসবে। তো কোনো একটা সমীকরণের ভিতরে যদি স্কোয়ার দিয়ে মান আসে তখন আমরা মেনলি তিনটে কাজ করি। একটা হচ্ছে মিডল টার্ম করে সমাধান করার ট্রাই করি, অথবা বর্গর সূত্র করে সমাধান করার ট্রাই করি, অথবা হচ্ছে ডাইরেক্ট রুট ওভার অফ করে দিই অন্য সাইডে নিয়ে। যেমন হচ্ছে লাইক আমার যদি এরকম থাকে 5x² প্লাস 30x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো এরকম ফর্মেট থাকলে এই ধরনের বর্গগুলোকে আমরা হচ্ছে মিডল টার্মে পরিণত করি। এখান থেকে এক্সের মান বের করি, দুইটা এক্সের মান বের হয়। তারপর ধরলাম এরকম আছে x ইজ ইকুয়াল টু 36, তো সেখান থেকেও দুইটা মান বের হবে, একটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 6, এটা দিয়ে এক্সের মান বের করা যায়। অথবা তোমার যদি কোথাও এরকম থাকে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, তো এখানে এটাকে আর হোল স্কোয়ারটা ভাঙানো দরকার নেই, কারণ হচ্ছে এখান থেকে আমি ডাইরেক্ট এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6 পাবো। তো অনেক সময় দেখা যায় এখানে প্লাস মাইনাস আমার ইউজ করতে হয় না, কারণ জেনারেল ম্যাথের অঙ্কের ভিতরে প্লাস মাইনাসটা অত বেশি গুরুত্বপূর্ণ না, বেশিরভাগ সময় ইউজ করে না। সো দেখা যাক পরিস্থিতি অনুযায়ী আমরা প্লাস মাইনাস ইউজ করবো না কি না করবো সেটা ডিপেন্ড করবে। বাট মেনলি হচ্ছে এই তিন ধরনের করে হচ্ছে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো সমাধান করব। হয় বর্গসূত্র করে করব, অথবা হচ্ছে স্কোয়ারের মান দেওয়া থাকবে, অথবা হচ্ছে মিডল টার্ম করে আমরা অঙ্কগুলো মিলানোর ট্রাই করবো। সো প্রথম অঙ্কটা দেখি, উদাহরণ 8 নম্বরটা। উদাহরণ 8 নম্বর একটা সমীকরণ দিচ্ছে, এটা সমাধান করতে বলছে। তো এরকম হলে আমরা জাস্ট যেটা করবো সেটা হচ্ছে দুই সাইড গুণ করে দেবো। দুই সাইড গুণ করে দিলে আমার মান বের হয়ে যাবে। বাট এই অঙ্কটার ভিতরে যেটা হইতেছে সেটা হচ্ছে গুণ করা লাগতেছে না। এখানে হচ্ছে আমার অঙ্কটাতে দেওয়া আছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে হয় এক্স ইজ ইকুয়াল টু -2 অথবা এক্স ইজ ইকুয়াল টু +3, এভাবে করে দুইটা মান বের হয়ে যেতেছে। 9 নম্বর অঙ্কটার ভিতরে হচ্ছে 9 নম্বর উদাহরণ 9 নম্বরটার ভিতরে y² ইজ ইকুয়াল টু √3y। তো এটা থেকে হচ্ছে আমার ওয়াইয়ের মান বের করতে হবে। এই জন্য আমরা যেটা করবো √3y ইজ ইকুয়াল টু 0 লিখবো। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় আসতে পারে সবারই, সেটা হচ্ছে আমরা ওয়াই আর ওয়াই কাটাকাটি দিই না কেন? কারণ ওয়াই কাটাকাটি দিলে এরকম আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু √3। এটা আমরা করবো না, কারণ হচ্ছে আমরা যেই জিনিসটার মান বের করি সেই জিনিসটাকে আমরা কাটাকাটি দিলে অঙ্কের সমীকরণের ভিতরে ঝামেলা হয়। সো এখানে আমরা যেহেতু ওয়াইয়ের মান বের করতে চাইতেছি, সো এই ওয়াই আর এই ওয়াই কাটাকাটি করা যাবে না। তো সেই জন্য আমরা যেটা করবো, এখানে এটা পাশে নিয়ে এসে ওয়াই মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0 এরকম একটা সমীকরণ আসবে। সেখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয় দিয়ে, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু √3 দুইটা মান আসবে। আর যদি আমরা কাটাকাটি করতাম শুধুমাত্র আমরা ওয়াই ইজ ইকুয়াল টু √3 একটা মানই আসতো, দুইটা মান আসতো না। ওয়াই ইজ ইকুয়াল টু 0 যে আছে এটা আমরা বুঝতেই পারতাম না। আচ্ছা, তারপর 10 নম্বর আমরা যেটা করব দেখি উদাহরণের ভিতরে কীরকম করছে। উদাহরণে জাস্ট হচ্ছে আর গুণ করে দিয়েছে, আর গুণন করার কারণে তোমার এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 4 থেকে গেছে, আর এক সাইডে হচ্ছে এক্স মাইনাস 4টা এই সাইডে নিয়ে আসছে। তারপর এক্স মাইনাস 4টা কমন নিয়ে হয় আর অথবা দিয়ে মানটা বের করে ফেলছে। খুবই সোজা অঙ্ক। আচ্ছা, তারপর মেইন অঙ্ক হচ্ছে এখানে, মানে এতক্ষণ আমরা যেগুলো করছি ওগুলো আসলে কোনো অঙ্কই না। 11 নম্বর অঙ্কটা একটু দেখি এখানে কী করছে। দুইটা মান দিছে, একটা সমীকরণ দিছে। পুরা সমীকরণের ভিতরে বিশাল একটা রাশি আছে এরকম, এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এখানে মেনলি যেটা হইতেছে, আমার এই অংশটা আর এই অংশটা হচ্ছে পুরাই সেম। সো এখানে আমি এটাকে যদি বর্গর সূত্র ভেঙে তারপর যদি করতে চাই বিশাল বড় হয়। তো আমরা এখন যেটা করব, এটাকে আমরা একটা মান হিসেবে ধরে নিব। ধরলাম এটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে তারা হচ্ছে y² মাইনাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যেটা করতে পারবো, মিডল টার্ম করে হচ্ছে ওয়াইয়ের দুইটা মান বের করবো। সব বের করার পরে হচ্ছে আমরা ওয়াইয়ের জায়গায় মান দুইটা বসাবো। বসাইলে আমার অ্যান্সারটা ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা, তারপর উদাহরণের ভিতরে তোমার এই যে সমীকরণ সমাধান করার জাস্ট এই কয়টা অঙ্কই আছে।
বাট আমার ইয়ের ভিতরে অনুশীলনী করার সময় 2টা থেকে 3টা অঙ্ক এখানে মোটামুটি কঠিন আছে, এই 2টা 3টা অঙ্ক আমি দেখাই দিব কীভাবে করতে হয়। বাট মোস্ট অফ দ্য এই টাইপের অঙ্ক যেগুলো আছে হচ্ছে ওয়াই এর মান বের করতে হবে অথবা এক্স এর মান বের করতে হবে, খুবই সোজা। আচ্ছা, উদাহরণ 12 নম্বরটা দেখি কি বলছে। একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। সো প্রকৃত ভগ্নাংশ কী জিনিস আমরা জানি, যদি কোনো ভগ্নাংশের উপরে ছোট সংখ্যা নিচে যদি বড় সংখ্যা থাকে সেই ধরনের ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের বলছে হচ্ছে হর লব অপেক্ষা 4 বেশি, তার মানে হচ্ছে হরের মান বেশি, লবের মান হচ্ছে কম ছোট। তো ধরলাম লব ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, হরের মান 4 বেশি, এক্স প্লাস 4 হরের মান, তাহলে ভগ্নাংশটা হবে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 4। তারপর হচ্ছে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে, সো এই যে ভগ্নাংশটাকে এটাকে বর্গ করার পরে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার লব অপেক্ষা তার হর লব অপেক্ষা 40 বেশি হবে। সো এটা কেন হইতেছে, আমি একটা নর্মাল সমীকরণ একটা ভগ্নাংশ ধরি, প্রকৃত ভগ্নাংশ 3/11। তো এখানে হর লবের ভিতরে লব আর হরের ভিতরে পার্থক্য হচ্ছে কত, 8। তো এটাকে যদি বর্গ করি তাহলে তারা 9/121। তো এটার ভিতরে বিশাল ডিফারেন্স, এটার ভিতরে ডিফারেন্স হচ্ছে 112। তো তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা নর্মাল ভগ্নাংশকে বর্গ করলে এদের মধ্যবর্তী ডিফারেন্স আরও অনেক বিশাল হয়ে যাবে যদি আমি এদেরকে বর্গ করে ফেলাই। তো এই কারণেই হচ্ছে এই প্রকৃত ভগ্নাংশটাকে বর্গ করার পরে আমার যেই ভগ্নাংশ তৈরি হবে সেখানে হর থেকে লব 40 বেশি হবে। তো এটাকে বর্গ করার পরে আমার যে মানটা বের হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 4 হোল স্কোয়ার। তো এটাকে একটু ভেঙে লিখলে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। তো এইখানে এই যে এটা হচ্ছে এটাকে বর্গ করার পরে মানে যেই প্রকৃত ভগ্নাংশটাকে সেটার লব দাঁড়ালে হচ্ছে এক্স স্কোয়ার আর হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। এখন আমাকে বলা হয়েছে করার পরে বর্গ করার পরে প্রকৃত ভগ্নাংশটাকে যেই ইয়াটা পাবো, মানে এটাকে বর্গ করার পরে আমরা যেইটা পাইছি এখানে লব থেকে হর হচ্ছে 40 বেশি, তার মানে হচ্ছে আমি এখানে যেটা লিখতে পারবো এইটার লব মাইনাস এটার হর, সরি হর যেহেতু বেশি তাহলে হর মাইনাস লব ইজ ইকুয়াল টু 40 হবে। সো হর থেকে, কারণ হচ্ছে এখানে 121 থেকে আমি যদি 9 বিয়োগ করি কত হয়, 112 হয়। সো আমি এখানে প্রশ্ন মতো দিয়ে যেরকম লিখতে পারবো 121 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 112। সো এই ঠিক একই কারণে এখানে আমরা লিখতে পারবো এখানে নিচের যে অংশটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাকে বলছে হচ্ছে 40 বেশি ইজ ইকুয়াল টু 40। তো কী হলো এখানে এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে 8x প্লাস 16 ইজ ইকুয়াল টু 40। এখান থেকে এক্সের মানটা বের করে ফেলাবা। তারপর এক্সের মান দিয়ে আমরা হচ্ছে মেইন ভগ্নাংশ এক্সের মানটা মেনলি এখানে বের হবে 7 বের হয়েছে, হ্যাঁ 7, তাইলে তো লব হবে 7 আর হর হবে 11। না না এক্সের মান বের হয়েছে এখানে 3, বের করে দিই এক্স ইজ ইকুয়াল টু 3, তাহলে এটা হচ্ছে লবের মান আর হরের মান হবে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 7। সো এখানে ভগ্নাংশটা হবে এক্স বাই এক্স প্লাস 4 যেহেতু 3/7। 13 নম্বর প্রশ্ন পড়ি। বলছে 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চারিদিকে একটা সমান রাস্তা আছে। তার মানে হচ্ছে একটা আমাকে যে বাগানটা বলছে সেই বাগানের রাস্তা সহ দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে 40 মিটার এবং ভিতরে একটা রাস্তা আছে আমাকে বলে দিছে, মানে রাস্তাটা হচ্ছে বাগানের ভিতরে, সেই জন্য হচ্ছে আমার রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ ধরতে দিতেছে। তো আয়তাকার বাগানের ভিতরে সমান একটা চওড়া রাস্তা আছে, তারপর হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। তার মানে হচ্ছে আমার এই ভিতরের যে বাগানটা আছে ভিতরের বাগানের ক্ষেত্রফল বলে দিছে 1200 বর্গমিটার, এটা 1200 বর্গমিটার। রাস্তাটা কত মিটার চওড়া সেটা বের করো। আচ্ছা, সো আমরা ধরে নেই এখানে রাস্তার যেই চওড়াটা সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো এখন একটা জিনিস আমরা বের করতে পারবো, আমরা জানি ভিতরের ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে 1200 আর এই যে 50 আর 40 সেটা হচ্ছে বাইরের দৈর্ঘ্য প্রস্থ। সো 50 আর 40 গুণ দিলে হচ্ছে পুরাটার ক্ষেত্রফল বের হবে। সো আমি যদি সামহাউ 50 থেকে
রাস্তার দৈর্ঘ্যটা বাদ দেই, মানে রাস্তা হচ্ছে এই এতটুকু এতটুকু আর এখানে হচ্ছে এতটুকু, এই অংশটা বাদ দিই, তাহলে হচ্ছে শুধুমাত্র রাস্তার বাগানের দৈর্ঘ্য বের হবে। ঠিক একইভাবে আমি যদি প্রস্থ থেকে রাস্তার সাইডটা বাদ দিই, তখন হচ্ছে প্রস্থটা হচ্ছে সেই ক্ষেত্রে শুধুমাত্র বাগানের প্রস্থ হবে। তো 50 থেকে আমি এখন রাস্তার দৈর্ঘ্য হচ্ছে কত ধরছি, প্রশস্ততা আমি ধরছি হচ্ছে x মিটার। তো তার মানে হচ্ছে রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য হবে 50 মাইনাস এক্স, আমি ডাইরেক্ট 2x লিখি দৈর্ঘ্য বাগান রাস্তা ছাড়া, দৈর্ঘ্য 50 মাইনাস 2x, রাস্তা ছাড়া প্রস্থ হবে 40 মাইনাস 2x। সো রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল হবে 50 মাইনাস 2x ইন্টু 40 মাইনাস 2x। তো এখন প্রশ্নপত্র দিয়ে আমরা লিখতে পারবো, যেহেতু রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল আমরা x দিয়ে এটা বের করছি এবং আমাকে দেওয়া আছে রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার, এটা ইকুয়াল লিখতে পারবো আমরা 1200 বর্গমিটার। তো এখান থেকে আমার কাজ হবে x এর মান বের করা। x এর মান কীভাবে বের করব, এই দুটো ডাইরেক্ট গুণ করে দিব, এই দুটো অংশ গুণ করে তারপর এখান থেকে মিডল টার্ম করে দুইটা মান বের করব। তো দুইটা মানের ভিতরে একটা হচ্ছে পজিটিভ আসবে আর একটা নেগেটিভ আসবে। সো নেগেটিভ যেটা সেটা বাদ দিয়ে দিব, কারণ রাস্তার দৈর্ঘ্য বস্তু কোনো সময় নেগেটিভ হয় না। সো পজিটিভ মানটা আমরা শুধু রেখে দিব, পজিটিভ মানটা দিয়ে পরে হচ্ছে আমি যে মানটা বের হবে ওইটাই তো রাস্তার দৈর্ঘ্য বস্তু, কারণ এক্সের মানটাই আমরা রাস্তার দৈর্ঘ্য বস্তু না, রাস্তার প্রশস্ততা মানে হচ্ছে রাস্তাটা কতটুক চড়া সেটা বের হয়ে যাবে। ওকে, তো আমাকে হচ্ছে মেনলি এই সমীকরণটা তৈরি করতে হবে এখানে। 14 নম্বর প্রশ্ন পড়ি, বলছে শাহিক 240 টাকা কতগুলো কলম কিনলো। তো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। জিনিসটা হচ্ছে, ধরলাম একজন হচ্ছে 240 টাকার কলম কিনছে। তো এখন প্রথমত যদি সে 10টা কলম কিনতো, তখন একটা কলমের দাম পড়তো হচ্ছে 24 টাকা করে পড়তো, ঠিক আছে, আর 10টা কলমের দাম 240 টাকা হইতো। সো এখানে আমি যেহেতু সে কয়টা কলম কিনছে জানি না, আমি সেটাকে এক্স ধরে নিই, ধরলাম সে এক্সটা কলম কিনছে। তাহলে প্রতিটা কলমের দাম কত সেটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। সো প্রতিটা কলমের দাম হবে 240 ডিভাইডেড বাই এক্স টাকা। এটা হচ্ছে অঙ্কের ফার্স্ট ধাপ। তারপরে হচ্ছে সে যদি ওই টাকায় আরও একটা কলম বেশি পেত, তো সে যদি ওই টাকা আর একটা কলম বেশি পাওয়া মানে হচ্ছে তার কলমের পরিমাণ এক্সট্রা না থেকে কলমের পরিমাণ এক্সট্রি না থেকে আর একটা বেশি হবে, মানে এক্স থেকে একটা বেশি যদি কলম কিনতো, সেই ক্ষেত্রে একটা কলমের দাম হইতো 240 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 টাকা। সো সে যদি জাস্ট এক্সট্রা কলম কিনতো তাহলে হচ্ছে তার একটা কলমের দাম হতো 240 ডিভাইডেড বাই এক্স টাকা, আর যদি একটা কলম বেশি পাইতো 240 টাকা, তাহলে একটা কলমের দাম পড়তো হচ্ছে 240 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 টাকা। তো এখন আমাকে বলছে এইটা থেকে আমি যদি একটা কলম বেশি পাই, তখন হচ্ছে আমার গড়ের প্রতিটা কলমের দাম 1 টাকা করে কমে যাবে। সো জিনিসটা হচ্ছে এরকম, আমরা ধরি কেউ 20 টাকার কোনো একটা জিনিস কিনছে, সে 20 টাকার 10টা জিনিস কিনছে, তাহলে একটা জিনিসের দাম হবে 2 টাকা। আচ্ছা, তো এখন সে যদি 20 টাকায় 10টা জিনিস না কিনে সে যদি 20 টাকায় 20টা জিনিস কিনতো, 20 টাকা দিয়ে 20টা জিনিস কিনতো, তখন একটা জিনিসের দাম পড়তো গড়ে 1 টাকা, ঠিক আছে। তো এখন 10টা জিনিস কেনার কারণে একটার দাম পড়ে 2 টাকা, আর 20 টাকা যদি 20টা জিনিসই কিনতো তখন একটির দাম পড়ে 1 টাকা। তার মানে হচ্ছে এটা থেকে এটা 1 টাকা বেশি, মানে হচ্ছে আমি যদি যখন কম জিনিস কিনতেছি প্রতিটার দাম হচ্ছে 1 টাকা করে বেশি পড়তেছে। ঠিক একইভাবে এখানে হচ্ছে আমি যখন এক্সট্রা কিনতেছি তখন হচ্ছে আমার এইখানে একটার দাম হচ্ছে 240 ডিভাইডেড বাই এক্স টাকা। যখন আমি যদি 240 টাকায় দাম ঠিক রেখে আমি যদি প্রোডাক্ট জাস্ট একটা বেশি পাই, এখানে আমি 10টা বেশি ধরছি হিসাবটা ঠিক রাখার জন্য, জাস্ট আমি যদি এবার 1 টাকা বেশি একটা জিনিস বেশি পাই, তখন হচ্ছে আমি প্রতিটা জিনিসের দাম হবে সেই ক্ষেত্রে 240 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 টাকা। তো প্রশ্ন মতো দিয়ে আমি এখানে লিখতে পারবো, প্রশ্ন মতো হচ্ছে এইটার পরিমাণ হচ্ছে
এটার এখানে এটার টাকা হচ্ছে বেশি, এটার টাকার পরিমাণ হচ্ছে কম। যেমন হচ্ছে এটা এটা একটার দাম 2 টাকা, যখন 10টা ছিল 20টা, যখন আমার বেশি জিনিস পাইতেছি 20 টাকায়, তখন হচ্ছে এটার দাম কমে গেছে। সো আমার এটার দাম হচ্ছে বেশি, এটার দাম কম, তার মানে বেশি থেকে আমি যদি 1 বিয়োগ দেই ইজিকুল টু এইটা হবে। আমাকে এইটাই বলছে। আমার যদি কলম ওই টাকায় একটি কলম বেশি পাওয়া যেত, তাহলে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কমে যেত। তার মানে হচ্ছে 240 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 240 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তো এটা থেকে হচ্ছে প্রশ্ন মতে দিয়ে এটা লিখে আমি এখান থেকে হচ্ছে এক্সের মানটা নর্মাল যে পদ্ধতি আছে এখান দিয়ে বের করে ফেলবো এইভাবে। বাট এই সমীকরণটা তৈরি করা মোটামুটি এখানে একটু ঝামেলা, এটা বোঝাটা একটু ঝামেলা। আশা করি বুঝতে পারছো এটা। তারপর হচ্ছে উদাহরণ 15 নম্বর। উদাহরণ 15 নম্বরে বলছে একটি বিদ্যালয়ের 9ম শ্রেণীর পরীক্ষায় একজন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 950। একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার 34 যোগ করায় নম্বরের গড় 1 কমে গেল। আচ্ছা, তার মানে হচ্ছে একটা ক্লাসে ধরলাম হচ্ছে 30 জন ছাত্র ছিল, সবাই হচ্ছে একটা 10 নম্বর 15 নম্বর পরীক্ষা হয়েছে, সবাই ধরলাম 10 করে পাইছে। তাহলে সবাই যদি 10 করে পায় তাহলে তাদের টোটাল নাম্বার হচ্ছে 300, অ্যাভারেজে পাইতেছে 10 করে। ধরলাম এবার 30 জন ছাত্র না, ওইখানে আর একটা ছাত্র নতুন আসলো, তাহলে ছাত্র সংখ্যা হয়ে যাবে 31 জন। তো যে নতুন ছাত্রটা আসছে সে সবাই নতুন 10 নম্বর পায় না, সে ধরলাম হচ্ছে কিছু নম্বর কম, সে 15-এর ভিতরে 5 নম্বর পাইছে। সেই ক্ষেত্রে এখন যদি আমি অ্যাভারেজ করার সময় এখন টোটাল নাম্বার হয়ে যাবে 305, আর টোটাল সংখ্যা হয়ে যাবে 31 জন। সো 305কে 31 দিয়ে ভাগ করলে আমার মোটে ওই যে অ্যাভারেজে 10 করে আসবে না, 10 থেকে কম আসবে, মানে হচ্ছে অ্যাভারেজের পরিমাণটা কিছু কমে যাবে, কারণ নতুন ছাত্র সবার তুলনায় কম নাম্বার পেয়েছে। তো এখানে এই জিনিসটাই বলছে। তো প্রথম অঙ্কটা পরে কি বলছে, পৃথকভাবে একজন ছাত্রের ও নতুন ছাত্রের সকলের নম্বরের গড় এক্স এর মাধ্যমে লিখো। তো এখানে জাস্ট গড় লিখতে বলছে, ওই নতুন ছাত্র ছাড়া তাইলে গড় হবে, টোটাল নাম্বার হচ্ছে ছাত্র সংখ্যা ধরি এক্স, তাইলে টোটাল নাম্বার হচ্ছে গণিতের 950। তাহলে এখানে ওই গড় সংখ্যা বের করার জন্য টোটাল নাম্বারকে টোটাল ছাত্র দিয়ে ভাগ দিতে হবে। ছাত্র সংখ্যা এক্স ধরছি, তাহলে এটা হচ্ছে একজন আসার আগে গড় নাম্বার। তো একজন আসার পরে গড় নাম্বার হবে, সো সেটা হবে 1950 প্লাস 34, কারণ যে নতুন ছাত্র আসছে তার নাম্বার ছিল 34, ডিভাইডেড বাই এক্স, আর নতুন ছাত্র দেখে এক্স প্লাস 1, সেটা হচ্ছে নতুন ছাত্র সহ গড় নাম্বার। উপরেটা হচ্ছে নতুন ছাত্র ছাড়া গড় নাম্বার, এটা হচ্ছে নতুন ছাত্র আসার পরে এটার গড় নাম্বার। খ নম্বরে বলছে প্রদত্ত শর্ত অনুসারে সমীকরণ গঠন করে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 35x মাইনাস 1950 ইজ ইকুয়াল টু 0। তো আমাকে এখানে আর অ্যান্সার বের করা লাগবে না, জাস্ট সমীকরণটা তৈরি করে মিডল টার্মের ফরম্যাট টানতে পারলেই হবে। তো আমরা এখানে বলতে পারবো আগের যে গড়টা ছিল, আগের গড় হচ্ছে এটা হচ্ছে নতুন গড়। সো আমাকে এখানে বলে দিছে একটা জিনিস লক্ষ্য করো, একই পরীক্ষা অনেকজন নতুন ছাত্র প্রাপ্ত নাম্বার যদি 34 যোগ করা হয়, তাহলে প্রাপ্ত নাম্বারের গড় 1 কমে যায়। তার মানে হচ্ছে এটার গড় হচ্ছে বেশি, নতুন ছাত্র আসার পরে গড় কমে গেছে। সো কত কমছে? 1 কমছে। তার মানে আগের গড় থেকে আমি যদি 1 বিয়োগ দিই তখন এই নতুন গড়টা পাওয়া যাবে। তার মানে হচ্ছে 1950 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1950 আর 34 যোগ করলে হচ্ছে 84 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। অনেকটা এর আগের অঙ্কের মতনই। তো এইখান থেকে হচ্ছে আমি সমীকরণ, এখানে হচ্ছে আমি এই যে এক্সট্রা লসাগু করব, লসাগু করার পরে হচ্ছে আর গুণন করবো, আর গুণন করে এদের গুণফল গুণ করে দিব, পাশাপাশি গুণ করার পরে হচ্ছে দেখা যাবে আমাকে এখানে যে সমীকরণটা আনতে বলছে এটা চলে আসবে। আচ্ছা, তারপর গ নম্বর বলছে হচ্ছে এক্স এর মান বের করে উভয় ক্ষেত্রে নাম্বারের গড় কতটা নির্ণয় করে। তারপর হচ্ছে গ নম্বরে বলছে হচ্ছে এখানে সমীকরণটা বের করার পরে আমার জাস্ট এক্স এর মানটা বের করতে হবে মিডল টার্ম করে। পরের ধাপটা হচ্ছে এখানে দুইটা গড় আলাদা, কেন ঘর গড়টা আলাদা দেওয়ার কোনো দরকার ছিল না, একসাথে বললেই হইতো। আচ্ছা, তো এখন আমরা
5.2-এর মেন অঙ্কে চলে আসছি। উদাহরণ একটু আগে যে দুটো করাইছি দুটো উদাহরণই খুব ইম্পর্টেন্ট দুটো উদাহরণ। তো 5.2-এর আমাদের মেন অঙ্ক শুরু হচ্ছে 11 থেকে। তো আমি সংক্ষেপে বলে দিই অঙ্কগুলো আসলে কীভাবে করতে হবে। 11 নম্বরটা দেখি। 11 নম্বর হচ্ছে এখানে হচ্ছে যেহেতু এক্স প্লাস 5 ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়াল টু 24 দেওয়া আছে, জিরো না দিয়ে, সেহেতু আমাকে এখানে যেটা করতে হবে, আমার এখানে এক্স প্লাস 5 ওয়াই মাইনাস 5 দুটো গুণ করে দিতে হবে। আর যদি জিরো থাকতো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হয় এক্স ইজ ইকুয়াল টু 5 ওয়াই ইজ ইকুয়াল টু 5 ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 5 দিয়ে আমরা করতে পারতাম। যেহেতু জিরো নাই, আমাকে এটা দুটো পাশাপাশি গুণ করতে হবে, গুণ করে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে ওয়াইয়ের মানটা বের করতে হবে। 24টি সাইডে এনে পাশে দিয়ে জিরো বানাইতে হবে, তারপর হচ্ছে আমার অ্যান্সারটা বের করতে হবে। পরের অঙ্কটা ঠিক এরকম পাশাপাশি গুণ করে দিব। 13 নম্বর অঙ্কটাতে যেটা করবো আমি হচ্ছে জাস্ট ব্র্যাকেট উঠে ফেলাবো, এখানে কিছু গুণ করা লাগবে না, ব্র্যাকেট ওঠানোর পরে মিডল টার্ম হয়ে যাবে। 14 নম্বর অঙ্ক হচ্ছে আমরা লসাগু করব, লসাগু করার পরে আর গুণন করব, মানে হচ্ছে নর্মাল যে ফর্মেট আছে ওই ফর্মেটে এখানে মোটামুটি 15 নম্বর পর্যন্ত সবগুলো অঙ্ক হয়ে যাবে। বাট 16 নম্বর করার সময় আমাকে একটা পদ্ধতি ফলো করতে হবে, কারণ এ বি এর অঙ্ক টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে নর্মাল নিয়মে করলে হচ্ছে মাঝে মাঝে অনেক বড় হয়ে যায়। সো এগুলো একটু ডিফারেন্ট সিস্টেমে করা লাগে, যেটা করলে হচ্ছে আমার অঙ্কের সাইজ কমে আসবে। আগে থেকে বুঝে ওইভাবে করে করা লাগবে। তো আমি একটু প্রশ্নটা লিখি। এরকম অঙ্ক এর আগের চ্যাপ্টারও ছিল, এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স বাই এ প্লাস এ বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই বি প্লাস বি বাই এক্স। তো এখানে আমি দেখে বুঝতে পারতেছি যে আমার উপরে যেগুলোর মান সেম সেগুলোকে আমি এক সাইডে নিয়ে আসলে আমার অঙ্কগুলো ইজিলি করা যাবে। ক্লাস এইটাও মনে হয় এই টাইপের একটা অঙ্ক ছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট ওই অঙ্কটার ভিতরে আমার হচ্ছে একই টাইপের যেগুলো উপরে একই টাইপের যেগুলো সেগুলোকে একসাথে নিয়ে আসতে হয়েছে। তো এইখানে আমি যেটা করব, উপরে যেটার এক্স সেই দুইটাকে একসাথে নিয়ে আসবো, আর উপরে যেগুলোর এ বি সেই দুইটাকে আমরা আলাদা রাখবো। তাহলে বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স চলে আসছে। তো তারপর আমি যেটা করবো লসাগু করবো, লসাগু করলে এখানে হবে এ বি কমন যাবে, এ বি কমন করে থাকবে বি এক্স মাইনাস এ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এখানে লসাগু হইলে বি মাইনাস এ। তো এখান থেকে আমার উপর থেকে এক্স কমন যাবে, তাহলে থাকবে বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, আমি এখানে এ বিটা কাটাকাটি দিয়ে দিব। তো এ বি কাটাকাটি দিয়ে দিলে এখানে আমার কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা এখানে এ বি এর মান বের করতেছি না, এক্সের মান বের করতেছি। সো আমি এ বি এর মান কাটাকাটি দিতে পারবো। বাট সামহাও আমার যদি এরকম আসতো একটা পরিস্থিতি তৈরি হতো, ধরো এক্স ডিভাইডেড বাই এ বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সি, তো এখানে আমি এক্সের মান এক্সটা কাটাকাটি করতে পারতাম না, কারণ হচ্ছে এক্সের মান বের করবো, যেটা আমরা বের করি সেটার মানটা কাটাকাটি করা যায় না। বাট এখানে হচ্ছে বি মাইনাসে ইজিলি কাটাকাটি করে চলে যাবে, কারণ হচ্ছে আমি বি মাইনাসে এর মান বের করতেছি না, আমি এক্সের মান বের করতেছি। তো আর গুণন করে দিলে তারপর দ্বারা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি। তো তারপরে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি, এটি হচ্ছে এখানে এক্সের মান। তো প্লাস মাইনাস এখানে ইউজ না করার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমার এখানে কোনো ধরনের মানে বাধ্যবাধকতা নাই যে আমার মাইনাসটা চলে যাবে, সো এখানে প্লাস মাইনাসটা ইউজ করা লাগবে। আচ্ছা, তারপর অঙ্কটা দেখি 17 নম্বর। সতেরো নম্বরে আমার যেটা করতে হবে, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ। ওকে, তো এই অঙ্কটা করার জন্য আমার যেটা করতে হবে, আমি দেখেই বুঝতেছি এটার সাথে কোনো একটা, এখানে একটা যে দুইটার যে কোনো একটা অংশ আসবে, আবার এটা এখানে যে কোনো একটার সাথে বসবে, মানে হচ্ছে এই দুইটা একসাথে রাখা যাবে না, এই দুইটাকে আলাদা করে ফেলাইতে হবে এবং যে কোনো একটা এখানে আসবে। তো এই সাইডে আমি কোন অংশটাকে আনবো, মানে কার সাথে কাকে রাখবো? তো এখানে মেনলি এই অংশটার সাথে এই অংশটা রাখতে হবে। এটা কেন করতে হবে? কারণ হচ্ছে আমি যদি সরি উল্টা বলছি মনে হয়, এখানে যেটা করতে হবে এ আর এখানে উপরে যেটার সাথে এ এবং নিচে যেটার সাথে বি আছে ওইখানে হচ্ছে আমার বি আর এটা ওইটার সাথে রাখতে হবে। তার মানে হচ্ছে এটার সাথে আমার এটা রাখতে হবে,
আর এটার সাথে এটা রাখতে হবে, এটার সাথে এটা রাখতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই দুটো একসাথে রাখতে হবে। তো এটা কেন এরকম করতে হবে, কারণ হচ্ছে আমি একটু করেই আগে লাইনটা লিখি, তারপর বোঝা যাবে এটা কেন হইতেছে এরকম। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি যদি এবার এই অংশটাকে লসাগু করি, তখন যেটা হবে এই এর সাথে এটা এ এক্স আর এটা এ স্কোয়ার হয়ে যাবে, আর এটার সাথে এটা গুণ হয়ে এখানে বি এক্স আর এখানে একটা বি স্কোয়ার চলে আসবে। ঠিক একইভাবে এখানে যদি আমি গুণ করি বি এক্স বি স্কোয়ার, আবার এটার সাথে এটা গুণ করলে এ এক্স এ স্কোয়ার। বাট আমি যদি এটার অপোজিটটা করতাম, তখন যেটা হইতো আমার এখানে এবি চলে আসতো। সো এবি চলে আসার কারণে আমার হচ্ছে এখানে ঝামেলা তৈরি হইতো। তো ওইটা না আসার জন্য আমি এখানে যেন আমার সেম মানের সাথে সেম মান গুণ হয়, মানে এর সাথে এ গুণ হয়, বি এর সাথে বি গুণ হয়, সেজন্য হচ্ছে আমি বি বাই এ দিয়ে গুণ করছি। কারণ এখানে লসাগু করলে যেটা হবে এটার সাথে এই অংশটা গুণ হবে, এটার সাথে এই অংশটা গুণ হবে। আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা। তো এটা গুণ করার লসাগু নেওয়ার পর হবে এক্স মাইনাস বি, আর উপরে হচ্ছে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার, আর সেটা হবে, সরি একটা এখানে এ আছে, x minus a to b bx minus b square plus ax, sorry minus ax plus b square is equal to b square a square is equal to 0। তো তারপর লাইনে আমি নিচে যে অংশটা আছে, আচ্ছা সেটা গুণ করার দরকার নেই, কারণ হচ্ছে এই অংশটা পরে আমার একসাথে হচ্ছে হয় অথবাতে চলে যাবে। সো আমি নিচে যে অংশটা আছে সেটা থাকুক এখানে, এক্স মাইনাস বি ইন্টু এ। তো উপরে যেটা হইতেছে এ এক্স মাইনাস বি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা এখানে এ এক্স মাইনাস এ স্কোয়ার বি এক্স মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে আমার এ কমন চলে যাবে, আর এখান থেকে হচ্ছে বি কমন চলে যাবে। আর আচ্ছা, আর একটা কাজ করা যায়, আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলাই, তখন এইটার উপরের পুরোটা অংশ আর এইটার উপরের পুরোটা অংশ সেম হয়ে যাবে। সো আমি ওইটার দিকে আগে, এখানে আমি যেটা করতেছি সেটা না করে হচ্ছে বি এক্স প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে আমি মাইনাস কমন নিয়ে ফেলাইলে আমার এখানে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এইটাই আমার দরকার, কারণ এখানের সাথে এখানে জাস্ট এই সাইডের সাথে এই সাইডের ডিফারেন্সটা হচ্ছে শুধু প্লাস মাইনাসে। যেমন এখানে এ এক্সের আগে প্লাস, এখানে এক্সের আগে মাইনাস, এখানে এ স্কোয়ারের আগে মাইনাস, এখানে এ স্কোয়ারের আগে প্লাস, এখানে বি এক্সের আগে মাইনাস, এখানে বি এক্সের আগে প্লাস। সো আমি জাস্ট একটা মাইনাস কমন নিলে আমার এই সমস্যাটা পুরোটাই সমাধান হয়ে যাবে। তো মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই এখানে এক্স মাইনাস এ ইন্টু বি। তো তারপরের লাইনে আমি যেটা করব, আমার এই পুরোটা অংশ আমি কমন নিয়ে ফেলাবো। এখানে আমি এটা সাজে লিখতেছি না, বাট এটা এই পুরোটার সাথে এই পুরোটা অংশ সেম। সো আমি এটা যদি কমন নিয়ে ফেলে এরকম হবে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার। আমি একটু দেখি, এখানে এ এক্স, এখানে প্লাস এ এক্স, এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার, মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সব পুরোটাই সেম। তো এই সাইডে হবে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইন্টু এ মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 0। তো হয় দিয়ে এটা এবং অথবা দিয়ে তারপরে হচ্ছে এই পাশে, এর পাশে হচ্ছে এইটা। তো এখান থেকে দুইটার জন্য আলাদা আলাদা মান বের হবে। তো আশা করি মান দুইটা বের করে ফেলাইতে পারবে, কারণ এখানে হচ্ছে, আচ্ছা আমি হয় অথবা দিয়ে দেখাই দিই আগে। হয় দিয়ে ফার্স্টে এটা লিখতে হবে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি এক্স কমন নিলে থাকবে এ মাইনাস বি, আর ওই সাইডে যদি আমি নিয়ে যাই তা থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটার থেকে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তারপর হচ্ছে আমার এটা যদি এখানে চলে যায়, কাটাকাটি চলে যায় এই মাইনাস বি এটার সাথে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু চলে আসবে এ প্লাস বি। ঠিক একইভাবে এখান থেকে হচ্ছে এক্সের মানটা 0 বের হয়ে আসবে, বের করে দেখবা। অথবা দিয়ে এই অংশটা লিখলে এখানে এটা এই পুরোটার মান, এখান থেকে এক্সের যে মানটা আছে এটা 0 চলে আসবে। আচ্ছা 0 আসবে, হ্যাঁ 0ই আসবে এটার মান।
ওকে, তাও আমি একটু দেখাই দিতেছি, হয়তো এটা একটু কঠিন হতে পারে, নাও পারতে পারো। তো এইখানে যেটা করব, এটা আগে করলেও চলতো, আমি এখানে আগে গুণ করে দিতে চাইছিলাম, এই যে এটার সাথে এই অংশটা গুণ করে দিতে চাইছিলাম। তো এখানে যদি তোমরা চাও এখানে গুণ করে দিতে পারো, অথবা এরকম রেখে পরে গুণ করতে পারো। আমি গুণ করে দিতেছি এখানে এখন। তো গুণ করলে দাঁড়ায় হচ্ছে 1/x মাইনাস ab, অথবা দিয়ে x minus ab is equal minus 1/bx minus ab is equal to 0। তো একটা কোয়েশ্চেনে নিয়ে যাই, 1/x minus ab is equal to 1/bx minus ab, এটাকে উল্টাই দিলে x minus ab is equal to bx minus ab। তো ab দুই সাইড থেকে কাটাকাটি চলে যাবে, যেহেতু দুটোর সাথে মাইনাস আছে, তাইলে হবে x is equal to bx টা নিয়ে আসলে x minus bx is equal to 0, x কমন যাবে, a minus b is equal to 0, সো a minus b টা এই সাইডে পাঠিয়ে দিলে 0 সাথে গুণ হয়ে x is equal to 0। তো এখন আমি কেন আবার এখান থেকে হয় অথবা ধরে নিই, কারণ হচ্ছে আমার এখানে x এর যে অংশটা গুণ আছে সেটার সাথে কোনো x নেই, সো আমার এখানে আর হয় অথবা ধরতে হবে না, আমার এটা ডাইরেক্ট এই সাইডে আমি 0 বানিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এর জন্যই হচ্ছে x, এখানে x is equal to 0 আসবে। এটা হচ্ছে 17 নম্বর, মোটামুটি কঠিন অঙ্ক, বুঝে শুনে করতে হবে। তারপর হচ্ছে যেটা করা লাগবে, 18 নম্বরটা সোজা লসাগু নিবে আর গুণন করবা, অ্যান্সার মিলে যাবে। 19 নম্বরটা একই রকম। 20 নম্বরটা আমি একটু করে দিই। 20 নম্বরে বলছে 1/x plus 1/a plus 1/b is equal to x plus a plus b। তো এখানে যেটা করতে হবে আমি বুঝতেছি যে জাস্ট এক্সটা আমি এটার সাথে বিয়োগ দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে এখানে লজিক্যাল একমাত্র ওয়ে যেটার মাধ্যমে অঙ্ক মিলানো যাইতে পারে। তাহলে 1/a plus 1/b is equal to 1/x plus a plus b minus 1/x। তো এখানে এক্সটা আনার কারণে যেটা হবে, আমি এখানে লসাগু করার পরে আমার এটার উপর অংশের সাথে এটার উপর অংশ মিলে যাবে, এটাও আমি লসাগু করে ফেলবো। এখানে লসাগু করলে হবে এ বি এর উপরে থাকবে এ প্লাস বি, আর এখানে লসাগু করলে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স। তো এক্স মাইনাস এ মাইনাস বি আমি একসাথে করে ফেলেছি। তারপর হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, আর এখানে থাকবে এই অংশটা এখানে গুণ করে দিই আমরা, গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর উপরে এক্স এক্স কাটাকাটি চলে যাবে, আর হচ্ছে আমি মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে থাকবে এ প্লাস বি। সো আগে থেকে মাইনাস কমন নিয়ে ফেলাইছি, এটার জন্য আলাদা লাইনে আমি ইয়ে করি নি। তো এইখান থেকে এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে 1/ab ইন্টু মাইনাস 1/x স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স। তারপর আনগুণন করে এখান থেকে আমরা এক্সের মানটা বের করে ফেলাবো। আশা করি বের করতে পারবা নিজে নিজে, আর পারবা না, আমি একটু করে দিই। এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বি। তো এ বিটা আমরা এই সাইডে নিয়ে আসবো, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে হচ্ছে এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস এ, আর এখান থেকে বি কমন গেলে থাকবে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। তো বা দিয়ে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। সো হয় এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ অথবা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি হচ্ছে এখানের অ্যান্সার। তারপর অঙ্কগুলো মোটামুটি সোজা আছে, পারবা। 22 নম্বর অঙ্কটা কীভাবে করবো আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট যদি বর্গ উঠাই ফেলে যদি আমি অঙ্ক করি তাইলেও হয়, অথবা আচ্ছা আর অথবা দরকার নেই, এখানে হচ্ছে ডাইরেক্ট এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র করে কিউবের জায়গায় কিউবের সূত্র বসাই দিয়ে আমার হচ্ছে পরে দুই সাইডে আর গুণন করে এখানে অ্যান্সার মিলে যাবে ইজিলি। তো এই চ্যাপ্টারটা আমি 2 পার্টে করাইতেছি, এটা হচ্ছে প্রথম পার্ট এতটুকু। নেক্সট পার্টে হচ্ছে আমরা এখানে মেইন যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো, আমি হচ্ছে যে কথার যেগুলো অঙ্ক আছে, তো এটা হয়তো আজকে রাত্রে অথবা কালকে সকালের ভিতরে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।